আসিফের কথা একজন তালা খুলে দিল। আসিফ অনেক আগেই নিজেকে সেই দুই লোকের থেকে ছাড়িয়ে নিয়েছে। দরজা খুলে দিতেই আসিফ তাদেরকে চলে যেতে বলল। আসিফের কথায় ওরা দুজন একেবারে একে অপরের মুখ চাওয়াচাই করে ওখান থেকে চলে গেল। আসিফ টলমলো পায়ে রুমে প্রবেশ করে ধরাম করে আওয়াজ তুলে দরজা বন্ধ করলো। রুবি খাটের হেডবোর্ডে মাথা দিয়ে দুই হাঁটু ভাঁজ করে দুই হাত দিয়ে হাঁটু জড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ ফুলে লাল হয়ে আছে, গালে শুকিয়ে যাওয়া পানির দাগ। রুমে যে আসিফ প্রবেশ করেছে সেটারও কোনো ভাবান্তর নেই। আসিফ টলমলো পায়ে এগিয়ে এলো রুবির কাছে, নাটকীয় ভঙ্গিতে বলল, হেই বউ, কষ্ট হচ্ছে বুঝি? কত কান্না করছিলে তখন? আবারও রুবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে এক ফোঁটা পানি আসিফ রুবির গাল থেকে নিজের আঙুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে বলল, এই দেখো, এখনো কাঁদছ। তা এই চোখের পানি কি তোমার প্রেমিকার জন্য? রুবির তখনও কোনো ভাবান্তর নেই, ঠায় বসে আছে শূন্য দৃষ্টিতে তাকিয়ে। আসিফ প্রচণ্ড হিংস্র হয়ে রুবির চুল মুঠো করে ধরল। ওই শালি, কথা বলছিস না কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কষ্ট এত যখন কষ্ট পাচ্ছিস প্রেমিকের জন্য, তাহলে বিয়েতে কেন রাজি হলি? হ্যাঁ, আজ তো তোর প্রেমিক তোকে নিয়ে পালাতেও চেয়েছিল, পালালি না কেন? হ্যাঁ, তুই তো মরতেও গিয়েছিলিস, কিন্তু তোর প্রেমিক তোকে ঠিকই বাঁচিয়ে নিল। মরে গেলি না কেন তুই? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার পুরো প্ল্যান ভেস্তে গেল। আজ এইখানে ঠিক এই তোর জায়গায় মায়ের থাকার কথা ছিল। আজ মায়াপুরি আমার বউ হতো, কিন্তু শুধুমাত্র তোর জন্য হলো না। কেন ছিলি তুই মায়ের জায়গায় বল? কেন ছিলিস মায়ের রুমে, তাও আবার মায়ের বিছানায়? পুরো কথাটার আগে দাঁত কিরমির করে বলল আসিফ। তখনও রুবির চুলের মুঠো শক্ত করে ধরে আছে। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছে রুবি। রুবি আসিফের কথায় অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। শক্ত গলায় জিজ্ঞেস করলো, তার মানে এই সব কিছু আপনার প্ল্যান করে সাজানো? আজ আমার জায়গায় মায়া ভাবি থাকতো। আসিফ ঝাটকা দিয়ে রুবির চুলের মুঠি ধরেই ওকে বিছানায় ফেলে দিল। চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব কিছুই আমার প্ল্যান করে সাজানো ছিল। তোর জায়গায় মায়ের থাকার কথা ছিল, কিন্তু তুই আমার পরিকল্পনায় ভেস্তে দিলি। আজও হেরে গেলাম আমি আরমানের কাছে। আজও হেরে গেলাম শুধুমাত্র তোর জন্যে। এর শাস্তি তো তোকে পেতেই হবে। রুবি অবাক গলায় বলল, আজও হেরে গেলেন? তার মানে আগেও হেরেছেন? আচ্ছা, এখন বুঝতে পারছি। তার মানে সব কিছুর পেছনে আপনি ছিলেন। ছোট আম্মুকে ব্ল্যাকমেল করে মায়া ভাবিকে ড্রাগস দেওয়া, এগুলো সব আপনি করিয়েছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সব আমি করেছি, সব কিছু আমি করেছি। এমনকি সেই রাতের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটাও আমি করিয়েছি। কথাগুলো বলতে বলতে আসিফ প্যান্টের সাথে পরে থাকা কোমরের বেল্ট খুলে ফেলল। কেন? কিসে এত শত্রুতা স্যারের সাথে আপনার? আমার জানা মতে স্যার তো কোনো ক্ষতি করেননি আপনার। তাহলে আপনি কেন এত ক্ষতি করতে চাইছিলেন স্যারের? দরদ, এখন প্রেমিক ছেড়ে স্যারের উপরে দরদ উতলে পড়ছে। তোর জন্যই তো আজ হেরে গেলাম আমি। সেসব কথা থাক। শুনেছি বাসরাতে বউকে কিছু গিফট দিতে হয়। চল, আমার তরফ থেকে দেখ, গিফট দিয়ে দিই তোকে। কথাটা বলেই হাতে থাকা বেল দিয়ে একবারই মারল রুবির গায়ে। ব্যথায় শব্দ করে উঠল। আসিফ হেসে বলল, কেমন লাগলো গিফট? সুন্দর না? দাঁড়া, আরো দিই। বলেই আসিফ বেল দিয়ে একের পর এক আঘাত দিতে শুরু করলো রুবির শরীরে। ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছ। না চাইতেও মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসছে রুবি। তাই ও মুখের মধ্যে শাড়ির আঁচল ভরে নিল, যাতে আসিফের দেওয়া ব্যথায় করা আর্তনাদগুলো কেউ শুনতে না পায়। আসিফ পুরো হিংস্র জন্তু হয়ে উঠেছে যেন। একের পর এক বেল্ট দিয়ে আঘাত করে চলেছে, মুখে বলছে, খুব শখ না? কিসের শত্রুতা তোর স্যারের সাথে জানার জন্য? তোর স্যার আমার থেকে আমার মূল্যবান সম্পদটা ছিনিয়ে নিয়েছে। তোর স্যার আমার কলিজাকে কেড়ে নিয়েছে। না না না, কেড়ে নেয়নি, অনেক দূরে পাঠিয়ে দিয়েছে, যেখান থেকে হাজার চাইলেও ফিরে আনা যায় না। আঘাত করতে করতে আরও অনেক কিছু বলল হয়তো আসিফ, কিন্তু সেগুলো ওর কানে আর গেল না। ধীরে ধীরে অস্পষ্ট শোনালো আসিফের গলার আওয়াজ, কারণ সারাদিনের ক্লান্তি, তার উপর না খাওয়া এবং অতিরিক্ত মারের চোটে ধীরে ধীরে জ্ঞান হারালো রুবি। বেশ কিছু জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে রুবির শরীর থেকে। সে রক্ত মিশে গেল টাটকা গোলাপ সহ বিভিন্ন ফুলের পাপড়ির সাথে। ফুল দিয়ে সাজানো বিছানায় পড়ে থাকলো রুবির নিস্তেজ শরীর। আগের দিন রাতে রুবি মায়ার জন্য
মায়ার রুমে খাবার নিয়ে গেলে মায়া সেটা কিছুতেই খায় না। আরমান যখন রুবিকে কল করেছিল তখন রুবি মায়ার ঘরেই ছিল। মায়া দেখেছে যে রুবিকে আরমান কল দিয়েছে এবং মায়া ওদের দুজনের কথোপকথন শুনেছে। মায়া আরমানের উপর রাগ করেছিল, তাই আরমানের পাঠানো খাবার কিছুতেই খায়নি। এদিকে রুবিও সকলের সাথে রাতের খাবার খায়নি, তাই আরমানকে মেসেজে জানিয়ে দেয় যে মায়া খায়নি এবং সেই খাবারটাও নিজে খেয়ে নেয়। আরমান রাতে রুবিকে মায়ের সাথে থাকতে বলেছিল, শুধু রাতে না, আরমানের আদেশ ছিল রুবি যেন এই মুহূর্তের জন্য মায়াকে একা না ছাড়ে। সেই অনুযায়ী রুবি মায়ের পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আরমান দরজার এক্সট্রা চাবি দিয়ে মায়ের রুমে প্রবেশ করে এবং মায়াকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। এরপর সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে যায়। আসলে মায়া রেগেছিল আরমানের ওপর, আর আরমান মায়ার রাগ ভাঙানোর জন্য ওকে ওর ঘর থেকে তুলে নিয়ে যায়। সারাটা রাত মায়া আর আরমান খোলা আকাশের নিচে কাটায়। আরমান চেয়েছিল মায়াকে রুমে দিয়ে আসতে, কিন্তু মায়া রাজি হয়নি। ওর কথা আজকের এই রাতটা আরমানের সংস্পর্শে থেকেই কাটাতে চায়, এই খোলা আকাশের নিচে। এদিকে রুবি আরমানকে এইভাবে মায়াকে কোলে তুলে নিয়ে যেতে দেখে মুচকি হাসে। ও তখনও ঘুমায়নি, ঘুমাবে কিভাবে? ওর যে শরীরটা প্রচণ্ড খারাপ লাগতে শুরু করেছে হঠাৎ করে। কিছুক্ষণের মধ্যেই রুবির শরীরের অস্বস্তি বাড়তে থাকে, গরম লাগতে শুরু করে। বিছানার চাদর ছিটকে ফেলে দেয় গা থেকে, এসির টেম্পারেচার কমিয়ে দেয়। তবুও ওর অস্বস্তি কাটছে না। শরীরে কেমন জানি এক ধরনের জ্বলন অনুভব করে, মাথা ঘুরতে শুরু করে। কেমন একটা ঘোরের মধ্যে চলে যায় রুবি। শরীরে প্রচণ্ড অস্বস্তি হওয়ার কারণে নিজেই নিজের শরীরের পোশাক খুলে ফেললো। হাত দিয়ে আঁচড় কাটতে শুরু করলো নিজের শরীরে। বিছানায় ছটফট করতে শুরু করলো রুবি। ঠিক তখনই অন্ধকারে থাকা ওই রুমের দরজা ঠেলে প্রবেশ করলো আসিফ। ও মায়ার এই রুমের জন্য আগে থেকেই একটা ডুপ্লিকেট চাবি বানিয়েছিল, কিন্তু সেটার কোনো প্রয়োজন পড়লো না, কারণ দরজা লক করা ছিল না, আগে থেকেই খোলা ছিল। আসিফ রুমে ঢুকে একবার পেছনে ফিরে যায়, তারপর একটা বাঁকা হাসি দেয়। চ্যামেলি নামের মেয়েটি দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়। আসিফ এগিয়ে যায় বিছানার দিকে। পুরো রুম অন্ধকার থাকার জন্য বিছানায় থাকা মানুষটির মুখ দেখতে পায় না ও, আর দেখার প্রয়োজনও মনে করে না। ঝাঁপিয়ে পড়ে রুবির ওপর। এদিকে রুবি নেশার ঘরে থাকায় বুঝতে পারে না ওর সাথে কি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে ওর শরীরের জ্বলন কমে আসে। শরীরের অস্বস্তি ভাবটা ধীরে ধীরে স্বস্তিতে পরিণত হয়। ভাগ্যের নিষ্ঠুর খেলায় নিজের অজান্তেই কলঙ্কিত হয় রুবি আসিফের দ্বারা। বিয়ের দিন সকালে চ্যামেলি নামের মেয়েটি পুরো ড্রয়িং রুমে চেঁচামেচি করে মাথায় তুলে ফেলে। ভোর থেকেই শুরু হয়েছিল বিয়ের আয়োজন। গ্রামের মানুষরা উপস্থিত ছিল জমিদার বাড়িতে। সকলকে ডেকে মায়ের রুমের সামনে নিয়ে যায় চ্যামেলি। দেখুন আপনারা সবাই, নতুন বউয়ের রঙ্গলীলা। সকালে বিয়ে আর রাতে পরপুরুষ নিয়ে শরীরের জ্বলন মেটাচ্ছে। সাবিনা বেগম ধমকে উঠলেন। এই মেয়ে, সকাল সকাল কি শুরু করেছো? হ্যাঁ, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। মুখে যা আসছে তাই বলিনি মেম সাহেব, নিজের চোখে যা দেখেছি সেটাই বলছি। আপনার ছেলের ভাগ্য ভালো, তাই বিয়ের আগেই আপনার হবু বউয়ের আসল রূপ সামনে চলে এলো। ওই মেয়ে একটা চরিত্রহীন, এই দেখুন। কথা শেষ করে দরজা খুলে ফেলল চ্যামেলি। ভিতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। আসিফের মুখ স্পষ্ট দৃশ্যমান, ও বাঁ দিকে মুখ করে ঘুমিয়ে আছে অর্ধনগ্ন অবস্থায়, কোমর অবধি চাদর টানা। আর সবার ধারণা অনুযায়ী মায়াও নগ্ন অবস্থায় শুয়ে আছে, ডান দিকে মুখ করে। ওর শরীরে একটা চাদর, তবে ওর মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। দুজনেরই পোশাক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরমানের বাড়ির সবাই মুখের ভাষা হারিয়ে ফেলে। সবাই ভাবে ওটা হয়তো মায়াই শুয়ে আছে। এরপর শুরু হয় গ্রামের মানুষের বিভিন্ন কটু কথা। আরমানের দাদি ছিছি করে বলে ওঠে, সি বড় বৌমা, সি এ কেমন মাইয়ার লগে ছেলের বিয়া দিছিল? কতটা চরিত্রহীন মাইয়া হইলে বিয়ার আগের দিন রাইতে বাসুরের সাথে রাত কাটায় বলো তো? সি, আমার বাড়িতে এমন নোংরামি ভাবতেই ঘেন্না লাগছে। শুনছিলাম যে দাদুভাই নাকি নিজে পছন্দ কইরাছিল এই মাইয়াকে। মিসেস সাবিনা বেগম মাথা নিচু করে রেখেছেন, ওনার চোখ ছলছল করছে। বাড়ির পুরুষগুলো ভিতরের দৃশ্য একবার দেখেই সরে পড়েছে। ঠিক তখনই শোনা গেল আরমানের গম্ভীর কণ্ঠস্বর। কি হয়েছে? এখানে তো ভিড় কেন? আরমানের গলা শুনে সবাই ঘুরে তাকালো। দাদি আহাজারি করে বলে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে রে দাদু ভাই, সর্বনাশ হয়ে গেছে, মান সম্মান সব শেষ। দেখ তোর হবু বউ কি আকাম কইরাছে। ওপর তলার সিঁড়ি দিয়ে নেমে এসে আরমানের কাছে এসে দাঁড়িয়ে ভ্রু কুচকে মায়া জিজ্ঞেস করলো, আমি আবার কি অকাম করলাম? সবাই মায়াকে দেখে থতমত খেয়ে গেল জানো। সামিরা অবাক গলায় বলল, ভাবিমণি তুমি এখানে? তাহলে তোমার বিছানায় ওটা কি?
চামেলি তো পুরোই হতভম্ব, বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। এরপর তাকালো রুমের দিকে, বিছানায় শুয়ে থাকা মেয়েটির মুখে চুলে ঢাকা। চামেলি অবাক গলায় বলল, আপনি এখানে? আপনার তো বিছানায় থাকার কথা ছিল। তাহলে ওই মেয়েটাকে? আরমান বিরক্ত গলায় বলল। কেউ কি বলবে আসলে হয়েছেটা কি? কেউ কিছু বলল না, শুধু সবাই সরে গিয়ে আরমানকে রাস্তা করে দিল রুমের দৃশ্য দেখার জন্য। ইতিমধ্যে চামেলি ছুটে গিয়েছে। বিছানায় পড়ে থাকা মেয়েটির চুলগুলো সরিয়ে দিতে রুবির মুখ দৃশ্যমান হয়। আরও একবার চমকে ওঠে সবাই। আর এইদিকে আরমানের মুখের ভঙ্গি শক্ত হয়ে ওঠে। যা বোঝার বুঝে যায়ও, গদগদ পায়ে রুমে প্রবেশ করে। আসিফের মাথার চুল মুঠো করে ধরে ওকে উঠিয়ে বসিয়ে দেয়। আসিফ এতক্ষণ জেগেই ছিল, ওর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হলো। ঘুমের ভান ধরে পড়েছিল, এমন নাটক করলো যেন এক্ষুনি ঘুম ভাঙল। তাড়াতাড়ি করে ওর গায়ে থাকা চাদরটা কোমরে পেঁচিয়ে নিল। আরমান ওকে বিছানা থেকে টেনে নামিয়ে শক্ত হাতে ওর মুখে ঘুষি মারল। একটা ঘুষিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো আসিফের। আসিফ আরমানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ও তখনও জানে না যে মায়ের জায়গায় রুবি আছে। আসিফ শান্ত গলায় আরমানের দিকে ঘুরে থেকে বিছানার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখ আরমান, আমাকে মেরে তোর কোনো লাভ নেই। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তাই ভালো হবে আমাদের মাঝখান থেকে তুই সরে যা। আরমানের চোখ জ্বলছে রাগে, চোয়ালের পেশি টান টান হয়ে উঠেছে। খুব জোরে আরো একটা ঘুষি মারলো ও আসিফের মুখে। রুবির সাথে তোর অনেক দিনের সম্পর্ক? তা ঠিক কত দিনের? রুবির সাথে কেন আমার সম্পর্ক থাকতে যাবে? সম্পর্ক তো... কথাটা বলতে বলতে পিছনে ঘুরলো আসিফ, কিন্তু মুখের কথাটাও শেষ করতে পারল না। মায়ের জায়গায় রুবিকে দেখে আসিফের চোখ বড় বড় হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল রুবির দিকে। সবার চেঁচামেচি শুনে রুবির অনেক আগেই ঘুম ভেঙে গেছে। প্রথমেও কিছুই বুঝতে পারে না কি হচ্ছে ওর সাথে। তারপরে অনুভব করে নিজের নগ্ন শরীর। ধীরে ধীরে মনে পড়ে কাল রাতের কথা। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বিছানার এক করে কুকরি হয়ে বসে পড়েও। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এদিকে আবির ছুটে এসে দাঁড়ায় দরজার সামনে। ওরও পায়ের তলা থেকে মাটি সরে যায়। প্রথমে শুনে কিছুই বিশ্বাস হয়নি ওর, কিন্তু এখন নিজের চোখে সামনের দৃশ্য দেখে 2 পা পিছিয়ে যায়, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। আবিরও আগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটেছে, আসিফকে মারতে শুরু করে। আরমান শান্ত চোখে তাকিয়ে দেখে শুধু। আয়ান ছুটে এসে আবিরকে আটকায়। সেই সাথে আসিফের মাও ছুটে আসে। গ্রামের সবাই অনেক কটু কথা বলে রুবির জন্য। তাদের বক্তব্য ছেলেটাকে মেরে কি লাভ, মেয়েটা সায় দিয়েছে বলেই তো ছেলেটা সুযোগ পেয়েছে। আর আসিফ তো প্রথমেই বলল ওদের অনেক দিনের সম্পর্ক, তাই বড় বা সবাই সিদ্ধান্ত নিল আসিফ আর রুবিকে বিয়ে দেওয়া হোক আজকে। প্রথমে আরমান কিছুতেই রাজি হলো না সবার সিদ্ধান্তে। এই গ্রামেই রুবির বাড়ি, রুবির বাবা মাকে ডাকা হয়, সবার সিদ্ধান্তে ওনারাও রাজি হয় আজকেই বিয়ে হবে। কিন্তু রুবি এই সব কিছু মেনে নিতে পারে না, আবার কাউকে কিছু বলতেও পারে না, যেন একটা পাথরে রূপান্তরিত হয়েছে ও। রুবি সুইসাইড করতে যায় সকলের আড়ালে, কিন্তু আবির ঠিকই বুঝতে পারে রুবির ভাবনা। 3 তলায় কেউ থাকে না, ঠিক সময় খুঁজে খুঁজে পৌঁছে যায় 3 তলার একটা স্টোর রুমে। ততক্ষণে রুবি গলায় ফাঁস লাগিয়ে ছটফট করতে শুরু করেছে। দরজা লক করার ভাবনাটাও রুবির মাথায় ছিল না, তাই খুব সহজেই রুমে প্রবেশ করে আবির। অনেক কষ্টে রুবিকে নামিয়ে থাপ্পড় মারে ওর গালে। আবিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রুবি। আবারও হঠাৎ ছিটকে সরে গিয়ে পাগলের মতো করতে থাকে। আবিরকে নিজের শরীরে হাত দিতে দেয় না রুবি। ছোবেন না, ছোবেন না আমায়। আমি আমি নষ্টা, কলঙ্কিত। আমার ভাজার অধিকার নেই। আমি নোংরা, আপনি পবিত্র। চলে যান আবির বাবু, চলে যান এখান থেকে। আবির ধমকে উঠে বলে, কি পাগলামো শুরু করেছো রুবি? তুমি সবার কাছে নষ্টা কলঙ্কিত হলেও আমার কাছে পবিত্র। আমরা অনেক দূরে চলে যাব, কেউ খুঁজে পাবে না আমাদের। রুবি কাঁদতে কাঁদতে বলে, না না, এটা হয় না আবির বাবু, এটা হয় না। আমার শরীরে লেগে আছে এক নোংরা জানোয়ারের স্পর্শ। আপনাকে দেওয়ার মতো আমার কাছে আর কখনো কিছু অবশিষ্ট নেই। সতীত্ব হারিয়েছি আমি। আবির অসহায় গলায় বলে, আমি তোমার শরীর চাই না রুবি, তোমাকে চাই। তোমার শরীরে লেগে থাকা সেই জানোয়ারের নোংরা স্পর্শ আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দিব। তবুও তুমি অন্য কারো হয়েও না। আমি কখনোই অন্য কারোর হতে পারবো না আবির বাবু, আর না আমি এই কলঙ্কিত উপাধি নিয়ে আপনার হতে পারবো। তাই ভালো হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করি আমি। আমি যেভাবে বেঁচে থাকতে পারবো না। শোনা গেল আরমানের চিৎকার। রবি, কিছু বাজে বকছো? হ্যাঁ, আমি থাকতে কি আলাদা করতে পারবে না তোমাদের? আবির অসহায় গলায় বলল, তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো বলো? এই দুনিয়ায় আমারও যে আর কেউ নেই। তোমাকে ভালোবেসে আপন করে নিতে চেয়েছি, কেন এমন করছো তুমি? চলো আমরা অনেক দূরে চলে যাব। আরমান সাহায্য করবে আমাদের। হ্যাঁ, আরমান সাহায্য করবে, তাই না আরমান? প্লিজ ভাই বোঝাও ওকে। দেখ না কী সব বকছে পাগলের মতো।
জানিস ও গলায় ফাঁস অবধি লাগিয়েছিল সুইসাইড করার জন্য। এরপর আবির এবং আরমান অনেক বোঝানোর চেষ্টা করে রুবিকে, কিন্তু রুবি কিছুতেই ওদের কথা শোনে না। আবির রুবিকে নিয়ে ওই মুহূর্তে অনেক দূরে চলে যেতে চায়, কিন্তু রুবি কিছুতেই রাজি হয় না। রুবির বাবা মাও আসে ওই রুমে, মায়া আছে ওনাদের সাথে। আরমান ওনাদেরকেও অনেক বোঝায় রুবিকে আবিরের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু ওনারাও কিছুতেই রাজি হয় না। ওনাদের কথা, এখন যদি রুবিকে আবিরের হাতে তুলে দেওয়া হয় তাহলে আরও দুর্নাম রটবে ওদের নামে, ওরা গ্রামে বাস করতে পারবে না। তাই সবার সিদ্ধান্ত অনুযায়ী ওনারাও চায় আসিফের সাথে রুবির বিয়ে হোক। আরমান বলে ও সব কিছু ঠিক করে দেবে, সব কিছুর দায়িত্ব নেবে, ওনাদেরকে গ্রামে বাস করতে হবে না, শহরে নিয়ে যাবে। তারপরেও রাজি হয় না ওরা। রুবির বাবা মা রুবিকে বলে, যদি তুই নিজের বাপ মায়ের জ্যান্ত মুখ দেখতে চাস তাহলে আজ যেন আসিফকেই বিয়ে করে নিস, আর নিজের সুখ চাইলে চলে যেতে পারিস আবিরের সাথে, কিন্তু তার বদলে আমাদেরকে হারাবি চিরকালের মতো। এই বলে ওখান থেকে চলে যায় ওনারা। আরমান মায়া রুবিকে অনেক বোঝায় যে ওর বাবা মার কিচ্ছু করবে না, আবিরের সাথে একবার বিয়েটা হয়ে গেলে ঠিকই মেনে নেবে, কিন্তু রুবি কিছুতেই রাজি হয় না। আবিরকে উদ্দেশ্য করেও বলে, আপনার ভালোবাসার গভীরতা ঠিক কতটা তা আমি বুঝি আবির বাবু, মুখে বলার প্রয়োজন নেই। ভালোবাসা মানে কি একে অপরের পাশে থাকা বাধ্যতামূলক না আবির বাবু? দূরে থেকেও ভালোবাসা সম্ভব। হয়তো আমার এই রক্তে মাংসে গড়া শরীরটা আপনার হাতে স্পর্শ থেকে দূরে থাকবে, কিন্তু আমার মনটা, আমার সমস্ত ভাবনা, আমার অনুভূতিগুলো সবসময় আপনাতেই আবদ্ধ থাকবে আবির বাবু। কথাগুলো বলতে বলতে অঝোর ধারায় পানি পড়ছে রুবির চোখ দিয়ে। আবিরের চোখ লাল হয়ে উঠেছে। ঠিক আছে, তবে তাই হোক। তোমার শরীর কিংবা রূপের জন্য কখনো ভালোবাসিনি তোমায়, কিন্তু কেন, কিভাবে, কিসের জন্য ভালোবেসেছি সেটাও জানি না। শুধু তোমাকে নিজের কাছে যত্ন করে আগলে রাখতে চেয়েছি। তোমার মধ্যে আমি আমার ভালো থাকাটা দেখতে পেয়েছি। দূরে থেকেও ভালোবাসা যায়, কিন্তু কাছে থাকার যে সুখময় অনুভূতি সেটা অনুভব করা যায় না। থামলো আবির, মুখ তুলে চাইল রুবির দিকে। আবিরের চোখ লাল হয়ে আছে, চোখ টলমল করছে, কিছুতেই চোখের পানিগুলো পড়তে দিচ্ছে না। ভাঙা গলায় আবারও বলল, এত বোঝানোর পরেও বুঝলে না তুমি। ভালোবাসি তোমাকে, তোমার শরীরটাকে নয়। এই হাতে না পেলেও চলবে তোমার শরীরের স্পর্শ। দূর থেকেই ভালোবেসে যাব আমি তোমাকে। শুধু চাই শেষ পর্যন্ত যেন তুমি ভালো থাকো। কথা দাও, আমার শরীর ছুঁয়ে আর কখনো আত্মহত্যা করার চেষ্টাও করবে না। রুবি এগিয়ে এলো আবিরের দিকে, হালকা করে হাত রাখলো আবিরের হাতে, যেন আবিরকে ছুঁয়ে দিলেই আবিরও অপবিত্র হয়ে যাবে। রুবির চোখ থেকে তখনও গড়গড় করে পানি পড়ছে। কথা দিলাম আবির বাবু, আর কখনো আত্মহত্যা করার চেষ্টা করব না। তবে আপনিও এগিয়ে যাবেন নিজের জীবনে, আমার জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। আবির এক ঝটকায় রুবিকে নিজের কাছে টেনে নিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল, আর নিজেকে আটকাতে পারল না। আবির চোখের পানি ছেড়ে দিল, ফুপিয়ে উঠল ভাঙা আওয়াজে, কোনো রকমে বলল, পারবো না আমি নিজের জীবনে এগিয়ে যেতে রূপী, কখনোই পারবো না। তুমি ছাড়া আমি যে অসম্পূর্ণ। তুমি নিষ্ঠুর রূপী, ভীষণ নিষ্ঠুর। তোমার ভালোবাসা নিষ্ঠুর। কথাগুলো কাঁদতে কাঁদতে বলল আবির। আরমান অসহায় চোখে তাকিয়ে আছে ওর দিকে, এভাবে কখনোই ভেঙে পড়তে দেখেনি ও ছেলেটাকে। আরমানের বুকের ভিতরটা মুচড়ে উঠছে। সবসময় হাসি খুশি থাকা ছেলেটাকে আজ এই প্রথমবার এইভাবে কাঁদতে দেখলো আরমান। মায়ার চোখে অশ্রু। আবির মুখ তুলল রুবির কাঁধ থেকে। জানি অধিকার নেই, তবু এইটুকু অধিকার না হয় ভালোবাসার মানুষটির থেকে ছিনিয়ে নিলাম। কথাটা কান্না ভেজা গলায় বলেই আবির রুবির কপালে আলতো করে চুমু এঁকে দিল। চাইলে এভাবেই মানুষটিকেও ছিনিয়ে নিতে পারতাম, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটিকে জোর করে পেতে চাই না। সম্মান জানাই তার সিদ্ধান্তকে। ভালো থেকো বোকা পাখি। আর যদি কোনোদিনও আফসোস হয় নিজের সিদ্ধান্তের ওপর, যদি মনে হয় এই অনাথ ছেলেটা তোমাকে বেশি ভালো রাখতে পারতো, যদি কষ্ট পাও এবং একবারের জন্য মনে হয় আবিরের বুকে ফেরার কথা, রুবিকে ছেড়ে দিয়ে নিজের দুই হাত দুই দিকে মেলে দিয়ে বলল, তাহলে নির্দ্বিধায় ফিরে এসো এই আবিরের বুকে। এই মনের দুয়ার শুধু তোমার জন্যই খোলা রাখবো। শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। ভালোবাসি বোকা পাখি, আর যতদিন বাঁচবো এই বোকা পাখিটাকেই ভালোবেসে যাব। কথাগুলো বলে চোখের পানি মুছে বেরিয়ে গেল আবির। রুবি ধপ করে মেঝেতে বসে পড়ে, বুক ফাটা কান্নায় ভেঙে পড়লো হাউ হাউ করে। মায়া গিয়ে রুবিকে পাশ থেকে জড়িয়ে ধরল। আরমান একবার তাকালো আবিরের চলে যাওয়ার দিকে, আর একবার রুবির দিকে।
আজকের এই পরিস্থিতিতে নিজেকে প্রচণ্ড অসহায় অনুভব হচ্ছে আরমানের। খুব কাছের দুটো মানুষের জন্য চেয়েও কিছু করতে পারছে না। বর্তমান আয়ান রুমে প্রবেশ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তাকালো বিছানায় ওর জন্য ঘুমতে দিয়ে বসে অপেক্ষারত মাইশার দিকে। ধীর পায়ে এগিয়ে গেল বেডের কাছে। প্যান্টের পিছনে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে মাইশার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। ছোট বক্সটা থেকে বের করলো একটা ডায়মন্ডের ফিঙ্গার রিং। মুখে কোনো শব্দ না করে মাইশার বাঁ হাতটা টেনে নিজের হাতে নিয়ে রিংটা পরিয়ে দিল মাইশার অনামিকা আঙুলে। রিং পরানো শেষ হতে আবার যত্ন সহকারে মাইশার হাত মাইশার কোলের উপর রাখলো। এরপর গম্ভীর গলায় বলল, এইসব হাবিজাবি পরে বসে না থেকে এগুলো খুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কথাটা বলেই আয়ান উঠে গেল বিছানা থেকে। এরপর একটা বালিশ নেই ফ্লোরে রেখে ফ্লোরেই শুয়ে পড়ল চিত হয়ে। চোখে এক হাত চাপা দিয়ে শুয়ে আছে আয়ান। কিছুক্ষণ পরেও অনুভব করলো ওর পায়ে কারো হাতের স্পর্শ, আর তার সাথে টপ টপ করে পানি পড়ছে ওর পায়ে। ধরফর করে উঠে বসলো আয়ান। পায়ের কাছে মাইশা বসেছিল। হাওয়া করে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতেই বলল, দয়া করে আর মুখ ফিরিয়ে থাকবেন না, এবার অন্তত ক্ষমা করে দিন আমায়। আমি যে আর এই মরণ যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার একটু রেহাই দিন আমায়। আয়ান মাইশাকে ধরে বলল, আরে তুমি এভাবে কাঁদছো কেন? তোমাকে কমফোর্ট ফিল করানোর জন্যই তো বিছানা ছেড়ে ফ্লোরে শুয়ে পড়লাম আমি। দরকার নেই আমার এমন কমফোর্টেবল ফিল করার। আপনি বিছানায় চলুন, দোহাই লাগে আপনার। আমাকে আর এভাবে কষ্ট দিবেন না প্লিজ। ফিরিয়ে দিন আমার আগের আয়ানকে। এই আয়ানকে যে একদম মানায় না। আমি আমার আগের আয়ানকে ফিরে পেতে চাই, আগে সেই হাসি খুশি দুষ্ট আয়ানকে ফিরে পেতে চাই। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল মাইশা। আয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, আগের আয়ানকে ফেরত চাইছো? আবার বিছানাতেও যেতে বলছো? মনে আছে তো আমাদের এখানের সম্পর্ক? সহ্য করতে পারবে তো সে আগের আয়ানের টর্চার? মাইশা কাঁদতে কাঁদতে কোনো কিছু না বুঝেই বলল, এখন তো আমরা স্বামী স্ত্রী, এত কিছু জানি না। আপনি প্লিজ আবার আগের মতো হয়ে যান। কত স্বপ্ন দেখেছিলাম আমাদের এই রাতের জন্য, তাহলে এখন কেন দূরে ঠেলে দিচ্ছেন আমায়? আমি যে আর সহ্য করতে পারছি না। আচ্ছা, আবারও রূপান্তরিত হলাম আগের আয়ানে, আর দূরে রাখবো না তোমায়। তুমি তোমার পাওনা শাস্তি যথেষ্ট পরিমাণে পেয়ে গেছো। মাইশার চোখ খুশিতে চকচক করে উঠল। চোখের পানি মুছে হাসি মুখে জিজ্ঞেস করলো, সত্যি ক্ষমা করে দিয়েছেন আমায়? আর দূরে সরিয়ে রাখবেন না তো? এবারও আগের মতো কাছে টেনে নেবেন আমায়? আয়ান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কাছে টেনে নেব না, এই যে নিলাম। বলেই এক ঝটকায় মাইশাকে নিজের কাছে টেনে নিয়ে মাইশার মেলি ঠোঁটে নিজের পুরুষালী ঠোঁটে ডুবিয়ে দিল। মাইশা চোখ বড় বড় করে তাকালো আয়ানের বন্ধ চোখের দিকে। আয়ান তো নিজের মনে মিষ্টি সুধা পান করতে ব্যস্ত। কিছুক্ষণ পরেই আয়ান নিজেকে মাইশার থেকে সরিয়ে নিয়ে বলল, এই শক্ত ফ্লোরে বসে থেকে মজা আসছে না, চলো বিছানায় যাই। বলেই আয়ান মাইশাকে কোলে তুলে নিল। মাইশা লজ্জায় মুখ লুকালো আয়ানের বুকে। এরপর আয়ান মাইশাকে দুষ্টুমি করে বিছানায় ফেলে দিল ওপর থেকে। নরম বিছানা হওয়ার জন্য মাইশা ব্যথা লাগলো না, বরং ড্রপ খেলো। আয়ান দুষ্টু এসে বিছানায় লাফিয়ে উঠলো, বলল, চলো শুরু করা যাক আজকের রাতের জন্য দেখার স্বপ্নগুলো। মাইশা লজ্জায় উল্টো দিকে ফিরে গেল। ওর এখনো বিশ্বাসই হচ্ছে না যে আয়ান ওকে ক্ষমা করে দিয়ে মেনে নিয়েছে। হ্যাঁ, আয়ান সব ভুলে মেনে নিয়েছে মাইশাকে। আরমানের কথায় আরমান অনেক বুঝিয়েছে ওকে আগের দিন রাতে। আয়ানও আর কষ্টে দেখতে পাচ্ছিল না নিজের ভালোবাসার মানুষটিকে। প্রথমে ভেবেছিল মাইশাকে আর কখনোই মেনে নেবে না, কিন্তু মাইশার সত্যিই আগে থেকে পরিবর্তন হয়েছে। আয়ান অনেক কষ্ট দিয়েছে মেয়েটাকে, সব মুখ বুঝে সহ্য করেছে, তাই নিজেও আর দূরে সরিয়ে রাখতে পারলো না মাইশাকে। অবশেষে নিজেই কাছে টেনে নিল। দুটো মনের সাথে দেহেরও মিলন হলো আজ। অন্যদিকে সামিরা আবিরের রুমের দরজায় লক খুলে নিঃশব্দে রুমের ভেতর প্রবেশ করলো, কিন্তু ওর যখনই চোখ পড়লো বিছানার দিকে সাথে সাথে আটকে উঠলো। বিছানায় আবির শুয়ে আছে, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ, গায়ে এখনো সেই সকালে সাদা শার্টটাই পরে আছে। যাতে লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। মাথার চুল এলোমেলো, পুরো বিধ্বস্ত দেখাচ্ছে আবিরকে। সামিরার চোখ ছলছল করে উঠল। ধীর পায়ে এগিয়ে আবিরের পাশে বসলো। সাথে সাথে একটা বিদঘুটে গন্ধ নাকে এসে লাগলো। দুই হাতে নাক মুখ চেপে ধরলো। শোনা গেল আবিরের কণ্ঠস্বর। চোখ বন্ধ রেখেই একইভাবে পড়ে থেকে বলল, চলে যা সামিরা, সহ্য করতে পারবি না। একেবারে দেশি মদ খেয়েছি, জানিস তো এই গ্রামের দেশি মদগুলো পচা পানি দিয়ে তৈরি। কথাটা বলেই আবির বাঁকা হাসলো। সামিরা নিজের নাক মুখ থেকে হাত সরিয়ে একটা হাত আবিরের মাথায় রাখলো। ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মুখ থেকে শামুক নামটাই মানায় আবির ভাইয়া, সামিরা নামটা নয়। আবির তাচ্ছিল্য হেসে বলল, তুইও তো আবুল ভাইয়ার জায়গায় আবির ভাইয়া ডাকছিস।
সামিরা নিজেকে ধরে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, তোমার অবস্থা দেখে সব এলোমেলো লাগছে ভাইয়া। কি অবস্থা করেছো নিজের, দেখেছো একবার? আবির শোয়া থেকে উঠে বসলো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরে তুই কেন কান্না করছিস? আমার অবস্থা দেখে তোর এলোমেলো লাগছে, আর আমার পুরো জীবনটাই যে এলোমেলো হয়ে গেল। আবিরের চোখ ফুলে লাল হয়ে আছে, মুখে বেশ কিছু জায়গায় কাটা ছেঁড়ার দাগ, ব্যান্ডেজগুলো লাল রক্তে ভিজে গেছে। সামিরা কাঁদতে কাঁদতেই বলল, অত কিছু বুঝি না, শুধু এইটুকু জানি উপরওয়ালা যা কিছু করেন ভালোর জন্যই করেন। তুমি প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিও না, তোমাকে এভাবে দেখতে একদম ভালো লাগে না আমার। আবির সামিরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আরে এমন বাচ্চাদের মতো কাঁদছিস কেন তুই? আমি তো বেঁচে আছি, এখনো মারা যায়নি। মারা গেলে না হয় এমন ফ্যাচ ফ্যাচ করে নাকের জলে চোখের জলে মিশিয়ে কাঁদিস। আবিরের কথা শুনে আরো জোরে আওয়াজ করে কান্না শুরু করলো সামিরা। আরে আরে থাম প্লিজ, তোর কান্নার আওয়াজে লোক জড়ো হয়ে যাবে তো আমার রুমে। তখন আবার আমাকে ধরেই সবাই মারতে শুরু করবে, শাহরিয়ার ফ্যামিলির আদুরে বাচ্চাটাকে কাঁদানোর জন্য। সামিরা চোখ নাক মুছে বলল, আমি মোটেও বাচ্চা নই। তুই তো পাকা বুড়ি, তাই তো এত রাতে কোনো কিছু না ভেবেই বড় ভাইয়ের কথায় আমার রুমে চলে এসেছিস। তোকে আরমান পাঠিয়েছে তাই না? শালা নিজের বাসর রাতেও আমার কথা ভোলেনি, ঠিকই মনে রেখেছে। সামিরা কৌতূহল গলায় জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে যে ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমার রুমে? আবির হেসে বলল, সেই ছোট থেকে আছি ওর সাথে, এতটুকু যদি না বুঝি তাহলে ওই গম্ভীর কাঠখোট্টা মানুষটার বন্ধু কিভাবে হলাম? এরপর আবির সামিরার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, আচ্ছা শোন না, আমি জানি আরমান হয়তো তোকে আমাকে বাইরে যেতে দিতে নিষেধ করেছে, নিশ্চয়ই বলেছে আমার উপর নজর রাখতে। প্লিজ একবার বাইরে যেতে দিবি? এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে দম বন্ধ হয়ে আসছে। আরমান ভাবছে বাইরে গেলেই আমি নিজের ক্ষতি করব, কিন্তু পাগলটা এটা ভাবছে না যে আমি নিজের ক্ষতি করতে চাইলে তো এই চার দেয়ালের মাঝে বন্দি থেকেও করতে পারি। সামিরা ভীতু গলায় বলল, কিন্তু তোমার অবস্থা এখন ভালো নয়, গায়ে জ্বরও এসেছে দেখছি। ভাইয়া জানতে পারলে বকবে আমায়। ও এখন এই বাড়িতে নেই, তাই জানতেও পারবে না। সামিরা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে যে ভাইয়া বাড়িতে নেই? আবির দুষ্টু স্বরে বলল, আমি জানবো না তো কে জানবে শুনি? সেটাই। আচ্ছা তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। বলেই সামিরা রুম থেকে ছুটে বেরিয়ে গেল। আবির পেছন থেকে ডাকলেও শুনল না মেয়েটা। দরজা খোলা, তাই আবির বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, কিন্তু কি মনে করে আবারও বিছানায় বসে পড়ল। এইভাবে বেরিয়ে গেল মেয়েটা কষ্ট পাবে। খুব বেশি দেরি হলো না সামিরার আবারও ছুটে আসতে। হাতে একটা মোটা শীতের চাদর, হাঁপাতে হাঁপাতে সেটা আবিরের গায়ে জড়িয়ে দিল। এবার বাইরে যেতে পারো, তবে হ্যাঁ সাথে আমিও যাব। ভাইয়ার আদেশ কিছুতেই একা ছাড়া যাবে না তোমায়, আর আমি ভাইয়ার কথা অমান্য করতে পারবো না। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে চল। বলে উঠেই দাঁড়াতে গেলে পড়ে যেতে নিল আবির, কিন্তু সামিরা ধরে ফেলল। দেখেছো, ঠিক মতো হাঁটতেও পারছো না, এই অবস্থায় বাইরে না যাওয়াটাই ঠিক। আরে ঠিক আছে, আমি অসুবিধা নেই, আসলে নেশাটা এখনো কাটেনি। তুই কাছে আসিস না, গন্ধ সহ্য করতে পারবি না। কেন খাও এই ছাইপাস, যদি না সহ্য করতে পারো? আবির এই কথার কোনো উত্তর দিল না, শুধু একটু হাসলো। যে হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট, যা মুখে বলার নয়। ঘুরিয়ে ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে গেল আবির, পিছু পিছু সামিরাও গেল। মায়ের যখন ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো গাড়িতে। প্রথমে কিছুই বুঝতে পারলো না ও। দুই হাতে চোখ কচলে হাই তুলে সোজা হয়ে বসে পিটপিট করে চারিদিকে তাকালো। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, আমি কি স্বপ্ন দেখছি? সুন্দর সাজানো গোছানো বাসর ঘর থেকে ডিরেক্ট গাড়িতে কিভাবে আসলাম? আরমান এক মনে গাড়ি ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে থেকেই বলল, জি ম্যাম, এই সবটা আপনার হাজবেন্ড আপনাকে দেখাচ্ছে। মায়া বোকা চোখে তাকালো আরমানের দিকে। ও তখনও কিছুই বুঝে উঠতে পারছে না। কোথায় যাচ্ছি আমরা? আজকে আমাদের বাসর রাত। কত স্বপ্ন ছিল আমার এই রাত নিয়ে। আমি বাসর রাতে ঘুমিয়ে পড়বো, আমার জামাই এসে আদর করে ঘুম ভাঙাবে, একটা সুন্দর গিফট দিবে, তারপর সারা রাত জেগে গল্প করব। মায়া এবার রাগ নিয়ে বলল, আর আপনি কি করলেন? আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে কিডন্যাপ করার মতো চুপি চুপি তুলে নিয়ে চলে আসলেন। আমি তো আমার পরিকল্পনা অনুযায়ী ঘুমিয়েও পড়েছিলাম। এখন কোথায় নিয়ে যাচ্ছেন সেটা যদি বলতেন তাহলে জীবন ধন্য হতো আমার। নাকি সারা রাত এইভাবে এই গাড়ি করে ঘুরে ঘুরে পার করার পরিকল্পনা করছেন?
মায়াবতী, এত কেন কথা বলো তুমি? একটু কি চুপ থাকা যায় না? না, চুপ থাকা যায় না। চুপ থাকি বলেই তো আপনি সুযোগ পান। অনেক চুপ থেকেছি, আর নয়। কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, বেচারি অবলা পেয়ে যা মন চায় তাই করবেন আমার সাথে। আমি চুপচাপ মুখ বুঝে সহ্য করব। আমার স্বপ্নের বাসর রাত নষ্ট করেছেন আপনি। এত সহজে তো আমি চুপ থাকবো না। আরমান বিড়বিড় করে বলে উঠল, আল্লাহ, এর থেকে তো আমার আগের মায়াই ঠিক ছিল।